ওই কৃপণ লোকের গল্প কি তোমরা শুনেছ? যে চিনির কোটার পিঁপড়া ফেলে দিত না, অন্য একটা কৌটায় জমা রাখত। চিনি শেষ হয়ে গেলে ওসব পিঁপড়া দিয়ে চা বানিয়ে খেত। এগুলো গল্প কথা, বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না। তবে একেবারেই যে থাকে না তা নয়। আজহার উদ্দিন খাঁ এরকমই একজন কৃপণ। ভদ্রলোকের বয়স 53। নারায়ণগঞ্জে তার 2টি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে তার মাসে 70,000 টাকা আয় হয়। ঢাকা শহরে তার 3টি বাড়ি আছে। সবকটা ভাড়া দিয়ে তিনি মালিবাগে 3 কামরার একটি বাড়ি ভাড়া করে থাকেন। এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। যাকে পান তাকেই বলেন, এত বড় বাড়ি দিয়ে আমি করবটা কি? একা মানুষ, আমার একটা রুম হলে চলে যায়। সারাদিন কাজকর্মে থাকি, রাতে এসে ঘুমিয়ে থাকি। তার জন্য 3টা ঘরের দরকার কি? ঘর বেশি হলেই তো আর ঘুম ভালো হবে না। কেউ যদি বলে আপনি একা মানুষ, টাকা দিয়েই বা আপনি করবেন কি? তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যেন মনে হয় এত অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি, প্রথম শুনলেন। এক বর্ষাকালের কথা, রাত 9টার মতো বাজে। নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন। ফেরার পথে একটা ডিম এবং 2টা কলা নিয়ে এসেছেন। তার রাতের খাবার ডিম সিদ্ধ এবং কলা। টিনের কৌটায় টোস্ট বিস্কুট আছে, একটা টোস্ট বিস্কুট। তিনি মনে করেন জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো। তিনি চুলায় ডিম সিদ্ধ দিয়ে বাথরুমে গেলেন। দরজা খুলতেই দেখেন একজন যুবক দাঁড়িয়ে আছে। কাকে চান? আপনাকে চাচ্ছি। আপনার নাম তো আজহার উদ্দিন খাঁ। কিন্তু কি দরকার আমার সঙ্গে? আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি। আমার কোনো জিনিসের দরকার নেই। আমি যে জিনিস বিক্রি করতে এসেছি তার সত্যি আপনার কোনো দরকার নাই। তবে আপনি ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বুঝে। আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন তাহলে 1,50,000 টাকা লাভ করতে পারবেন। আজহার উদ্দিন খাঁর ভ্রু কুঁচকে গেল। বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ। তার মতো ঘাগুলোকে ঠক খাওয়াতে এসেছে। সে জানে না তিনি তাকে 7 ঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারেন। কি বিক্রি করতে চান? জি, আমার কাছে একটা হীরা আছে, পায়রা ডিমের থেকেও খানিকটা বড়। এটা বিক্রি করব। ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দ আছে। তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না। আমার কাছে পায়রা ডিমের মতো সাইজের হীরা বিক্রি করতে এসেছেন? জি জি স্যার। শুনে খুশি হলাম। এটা কি কোহিনূর হীরা নাকি? জি না স্যার, কোহিনূর না। কোহিনূর আছে ব্রিটিশ মিউজিয়ামে। কোহিনূরের হীরার পরের হীরার নাম দি হোপ। এটা আছে তো নিউ ইয়র্কে। ঠকবাজদের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হকচকিয়ে দেয়া। ব্যাটা ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। আপনি বোধহয় আমার হীরার ব্যাপারটি ঠিক বিশ্বাস করছেন না। কেন করব না? অবশ্যই করছি। আমার এই হীরার ওজন 127 ক্যারেট। পারিবারিক সূত্রে আমি পেয়েছি। বিক্রি করে দিতে চাচ্ছেন কেন? বিক্রি করে দিতে চাচ্ছি কারণ হীরা কোনো কাজে আসে না। চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয়। এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগে। টাকা আবার কি কাজে লাগবে? টাকাও তো সেই ব্যাংকেই রেখে দিতে হয়। আমি অবশ্যই টাকা ব্যাংকে রাখার জন্য হীরা বিক্রি করছি না। আমি ওই টাকায় কিছু সৎ কাজ করতে চাই। সৎ কাজ করতে চান মানে? আমি একটা অনাথ আশ্রম করতে চাই। বড় ধরনের অনাথ আশ্রম, যে আশ্রমে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতো থাকবে, লেখাপড়া শিখবে। তাতে আপনার লাভ কি?
আমার লাভ কিছুই না, বাচ্চাগুলির লাভ। এছাড়া আমি একটা হাসপাতাল করতে চাই। কী বলছেন? এ তো বহু টাকার ব্যাপার। হীরাটার দামও তো স্যার অনেক টাকা, 1 কোটি টাকা তো হবেই। ফাজলামি করছেন নাকি? 1 কোটি টাকা দামের হীরা আপনি পকেটে নিয়ে ঘুরছেন? আমার সাথে ঠকবাজি করতে চাচ্ছেন? আমি আপনার মতো 10টা ঠকবাজকে 1 ঢোক পানি দিয়ে গিলে ফেলতে পারি, তা জানেন? স্যার, আমি হীরাটা রেখে যাচ্ছি, আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে যাচাই করতে পারেন। আমি 7 দিন পরে আসব। কোনো দরকার নেই, আসল হীরা হলেও আমি কিনব না, এত টাকা আমার কাছে নেই। না কিনলেও জিনিসটা 1 সপ্তাহ আপনার কাছে থাকুক, আপনার সন্দেহ দূর হোক। 1 কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন? জি, কারণ কৃপণ হলেও আপনি মানুষ হিসেবে সৎ। আমি খোঁজ খবর নিয়েই এসেছি স্যার। স্যার, আমি তাহলে যাই। যাবেন মানে? আপনার হীরা নিয়ে যান, আমি আসবো 1 সপ্তাহ পরে। আরে আরে, এই এই, যদি হীরা হয় তাহলে এটা দিয়ে কাজ কাটা যাবে। ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখব নাকি? কোনো মানে হয় না যদিও। এ কি কাণ্ড, সত্যি কি হীরা? তা কি করে হয়? এত বড় একটা হীরা অচেনা অজানা একজন মানুষ আমার হাতে দিয়ে উধাও হয়ে যাবে? মানুষ এমন বোকা হয় নাকি? নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে, কিন্তু চালাকিটা কি? আসল হীরা কেমন হয় আমি তো জানি না, আমি তো এর আগে হীরা কখনো দেখিনি। সারা রাত তার ঘুম হলো না। আজহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছে মঈনুদ্দিন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। আচ্ছা, তুমি হীরা দেখেছো কোনো দিন? জি না স্যার। হীরা চেনার উপায় কি বলো তো? হীরা দিয়ে কাচের উপর দাগ কাটা যায় স্যার। খুব শক্ত তো তাই। আরে এটা তো সবাই জানে, তুমি এছাড়া আর কি জানো? হীরার একটা বিশেষ স্পেসিফিক গ্র্যাভিটি আছে, ঠিক কত তা মনে পড়ছে না, বই দেখে বলতে পারি। বই দেখে বলার দরকার নেই, আর কিছু জানো না কি বলো? আচ্ছা শোনো, হীরা কি অন্ধকারে জ্বলে? জি না স্যার, কোনো মণিমুক্তাই অন্ধকারে জ্বলে না, আলো পড়লেই ঝলমল করে ওঠে। এত সব জিজ্ঞেস করছেন কেন স্যার? ইচ্ছে হচ্ছে তাই জিজ্ঞেস করেছি, এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। আজহার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন। জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না। 1 সপ্তাহ হতে চলল। জিনিসটার ওপর তার মায়া পড়ে গেছে। তিনি এখন রোজ রাতে বালিশের নিচে রেখে ঘুমাতে যান। এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবে না। কিন্তু উপায় কি? ওই লোক আসবে, তাকে দিয়ে দিতে হবে। লোকটি আসলো না। 2 সপ্তাহ পার হলো, 3 সপ্তাহ গেল, 1 মাস গেল, কারো কোনো খোঁজ নেই। 2 মাস পার হবার পর আজহার সাহেবের মতো কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন। বিজ্ঞাপন বের হবার পরও 6 মাস কেটে গেল, কারো কোনো পাত্তা নেই। আজহার সাহেব ঠিক করলেন, জিনিসটা হীরা হোক বা কাঁচি হোক তিনি রেখে দেবেন, দাম যা চাচ্ছে তাই দেবেন। উপায় কি? লোকটা বোধহয় শেষ পর্যন্ত আসবে না। আমি অন্যের একটা জিনিস রেখে দিতে পারি না। হীরা বিক্রির টাকায় ওই লোক যা করতে চাচ্ছিল আমি তাই করব। অনাথ আশ্রম, হাসপাতাল, যদিও এসব করার কোনো মানে হয় না, তবুও করব। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম। স্যার বলুন। একটা অনাথ আশ্রম করতে চাই। কি বলেন স্যার? অনাথ আশ্রম বেশ বড়, অনেক ছেলেপুলে যেখানে থাকবে, পড়াশোনা করবে। আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার। আপনার ভিতরে যে এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি স্যার।
আপনি একজন মহাপুরুষ। আজে বাজে কথা বন্ধ করো তো। জি আচ্ছা স্যার। কাজ শুরু করো। আজ থেকেই কাজ শুরু করব স্যার। কি যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। কাঁদছো কেন? এখানে কান্নার কি হলো? আনন্দে কাচ্ছি স্যার। আমি আমার এই জীবনে এত আনন্দ পাইনি। অনাথ আশ্রম তৈরি হলো। আজহার সাহেব আবার মঈনুদ্দিনকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। একটা হাসপাতাল তৈরি করব বলে মনস্থ করেছি। কাঁদছো কেন মঈনুদ্দিন? আনন্দে কাচ্ছি স্যার। এসব ফাজলামি আমার একেবারেই পছন্দ না। হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল। তিনি স্কুল বানালেন, রাস্তাঘাট বানালেন, দাতব্য চিকিৎসালয় বানালেন। 10 বছর পর। স্যার, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, পারছি। আমি স্যার, আমার জিনিসটা নিতে এসেছি। বুঝতে পারছি। আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন। জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন। তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি। আপনার মতো মানুষ তো আরও আছে। তা আছে, আপনি নিয়ে যান। আপনাকে ধন্যবাদ। এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি। আপনি আনন্দে আছেন তো স্যার? হ্যাঁ, আনন্দে আছি, খুব আনন্দে আছি। তবে আমার আরও টাকা দরকার, প্রচুর টাকা। ওই নিয়ে দুশ্চিন্তা। মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট আছে। মেয়েদের জন্য কিছু করা। এই সমাজে মেয়েরা যাই স্যার, ভালো থাকুন। তবে আপনার এই প্রজেক্টও হবে। আজহার সাহেব তার প্রজেক্ট নিয়ে চিন্তা করতে বসলেন। লোকমান সাহেবের সুন্দর ফ্রেমে বাঁধানো ছবি কেনার শখ। তার ডুপ্লেক্স বাড়ির প্রতিটি ঘরে রয়েছে 10 থেকে 12টা করে ছবি। তারপরেও ছবি কেনার শখ তার। এক শুক্রবারে লোকমান সাহেব তার মেয়ে রায়াকে নিয়ে নিউ মার্কেট গেলেন ছবি কিনতে। দোকানে ঢুকতেই দারুণ একটা জমিদার বাড়ির ছবি তার মন কাড়ল। ছবিটি অয়েল পেইন্টে করা, কিন্তু এত সুন্দর বলার নয়। ছবিটির সবচেয়ে দর্শনীয় বিষয় হলো বাড়িটির সামনের বাগান, আর বাগানের পাশে বিশাল এক বট গাছ। ছবিটির দরদাম ঠিক করে কিনে ফেললেন লোকমান সাহেব। ছবিটি গাড়িতে তুলে দিন তো। বাবা, এই ছবিটা কেমন যেন অন্ধকারে ঢাকা। তুমি একটা সিনারি কিনতে পারতে। এসব পুরনো বাড়ির ছবি আমার ভালো লাগে না। ঠিক আছে, পরের বার সিনারি কিনবো। এটা তো কিনা হয়ে গেছে, আর বদলাতে চায় না। লোকমান সাহেব বাসায় ঢুকেই ছবিটি টানানোর ব্যবস্থা করলেন। সিঁড়ি দিয়ে ওঠার মুখে একটা ওয়াল এখনো খালি, ওখানে ছবিটি টানিয়ে ফেললেন। দেখো দেখো, ঘরের শোভাই কেমন বদলে গেছে। ওই দিন রাতে খাবার শেষ হলে যে যার মতো ঘরে চলে গেল। রায়া সিটিং রুমে বসে কার্টুন দেখছিল। রায়া, এখন ঘুমাতে আসো। কার্টুন শেষ করে তারপর ঘুমাবো মা। রাত প্রায় 12টা বেজে গেছে। টিভি বন্ধ করে রায়া উপরে ওঠার জন্য সিঁড়িতে পা রাখলো। হঠাৎ কে যেন ওর নাম ধরে বলল, ঘুমাতে যাচ্ছ রায়া? মা গো! রায়া সারা রাত ভয়ে ঘুমাতে পারল না। পরের দিন রাতেও একই ঘটনা ঘটল। রায়া ওর মাকে সব খুলে বলল। মা তো খুবই চিন্তায় পড়ে গেলেন। শুনছো? ঘুমাচ্ছ নাকি? ওঠো তো তাড়াতাড়ি, কথা আছে। কি ব্যাপার?
এত জোরে ডাকছো কেন? কি হয়েছে? রায়ার মা সব ঘটনা খুলে বললেন লোকমান সাহেবকে। উনি বেশ অবাক হলেন, কারণ উনি সকালে মর্নিং ওয়াকে বের হওয়ার সময় দুদিন শুনেছেন ওনার নাম ধরে কে যেন ডাকে ওনাকে। কোথায় চললে লোকমান সাহেব? না না, এটা হতে পারে না, এটা মনে হয় আমার মনের ভুল। উনি সোনার ভুল ভেবে তেমন পাত্তাও দেননি, কিন্তু রায়ার ভয় পাবার কথা শুনে উনি শঙ্কিত হলেন। লোকমান সাহেব সকালেই চলে গেলেন নিউ মার্কেটে। ছবিটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? বাসার লোকজন ভয় পাচ্ছে। স্যার, আমাকে মাফ করেন, ওই ছবিটা বড়ই অপয়া। আমার দোকানের 2 কর্মচারী ভয় পেয়ে চাকরিই ছেড়ে দিয়েছে। আমি মানুষই পাচ্ছি না এখন। এসব ফালতু কথা বাদ দিয়ে আসল কথা বলো। ছবিটা তুমি কোথা থেকে সংগ্রহ করেছো? স্যার, এটা সাতক্ষীরার শ্যামনগরের জমিদার বাড়ির ছবি। জমিদার সাহেব বাড়ির ছবি আঁকানোর জন্য কলকাতার একজন আর্টিস্ট এনে ওনার বাড়িতে রেখেছিলেন বেশ কিছুদিন। ছবি আঁকা শেষ হলে ওই আর্টিস্ট জমিদারের সাথে কোনো কারণে বেয়াদবি করে, এতে জমিদার তাকে কয়েদ করে রাখেন। এর পরের ঘটনা আর জানি না, তবে অনেক বছর আর ওই ছবিটা ওনার ছোট ছেলের শ্বশুর বাড়িতে ছিল। আমি ছবিটা ওনার শ্বশুর বাড়ি থেকে সংগ্রহ করেছি। ওই বাড়ির লোকেরা আবার আমার আত্মীয়। এবার ঈদের সময় বাড়ি গিয়ে আমি ছবিটার প্রেমে পড়ে যাই। আমার অনুরোধে মাত্র 1000 টাকায় ছবিটি আমার কাছে বিক্রি করে দিয়েছে বাড়ির বর্তমান বাসিন্দা ওসমান আলী। কিন্তু ছবিটা ঢাকায় আনার পর থেকেই আমার নানা রকম বিপদ আপদ লেগেই আছে, তাই ওটাকে বিক্রি করতে দোকানে এনেছিলাম। আপনার পছন্দ হয়েছে আর ভালো দামও পাওয়া গেল বলে বিক্রি করে দিলাম। না না, ছবিটা আমি বাড়িতে রাখতে পারবো না, তুমি ওটা ফেরত নাও। আর ওই যে ওসমান না কি নাম বললে, ওনার কোনো মোবাইল নাম্বার থাকলে আমাকে দাও, আমি ছবির রহস্য উদ্ঘাটন করতে চাই। দোকানে ওসমানের মোবাইল নাম্বার দিল লোকমান সাহেবকে। ছবিটাকে দোকানে পাঠিয়ে লোকমান সাহেব ওসমানের মোবাইলে ফোন করলো। ওসমান প্রথমে কিছুই স্বীকার করলো না, কিন্তু পুলিশের ভয় দেখাতেই সব ঘটনা বলা শুরু করলো। স্যার, ওই ছবিটা বড়ই অলক্ষণীয় ছবি। ওইটা ছিল ছোটো কর্তার শ্বশুরবাড়ি। উনি এবং ওনার বউ ভয়রোগে মারা গেলে আমি ওটাকে আমার বাড়িতে লইয়া আসি, কিন্তু আমার পোলাও ভয়রোগে মারা যায় ওই ছবিটা আননের পরে। স্যার, আমার কি দোষ বলেন স্যার? তুমি কেঁদো না, তুমি বলো ছবিটার রহস্য কি? কেন সবাই ভয় পায় ওটাকে? ওই যে আর্টিস্ট আইছিল ইন্ডিয়া থেকে, ওনারে জমিদার বাবু মাইরা পুইত্তা রাখছিল ওনার বাড়ির পাশের জঙ্গলে। জমিদার বাবুর লগে টাকা পয়সা লইয়া কথা কাটাকাটি করছিল আর্টিস্ট। উনি জায়গা গিয়া ওনারে বন্দি কইরা রাখছিল, পরে মাইরা ফালাইছে। তয় শুনছি অনেকে স্বপ্ন দেখছে মাটি খুইরা লাশটা তোলার জন্য আর্টিস্ট অনুরোধ করছে। লোকমান সাহেব সিদ্ধান্ত নিলেন গ্রামে যাবেন আর ঘটনা সত্যি হলে লাশ তোলার ব্যবস্থা করবেন। বাবা, আমি তোমার সাথে যাই প্লিজ বাবা, যাই। লোকমান সাহেব ওকে এবং ছবির দোকানিকে নিয়ে ওসমানের বাড়িতে গেলেন। সব শুনে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ছবির ওই জমিদার বাড়িতে গেলেন। দূর থেকে জমিদার বাড়ি দেখে চমকে উঠলেন লোকমান সাহেব। রায়া জড়সড় হয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাড়িটা হুবহু ছবির মতো দেখতে। গেটে একজন দারোয়ানকে দেখা গেল। ওরা ভেতরে ঢুকতে চাইলে সে বলল, এইটা ভয়ঙ্কর অভিশপ্ত বাড়ি, এইখানে গেলে কেউ ফেরে না। আল্লাহ আমারে কেমনে যেন বাঁচাইয়া রাখছে। ঠিক আছে, আমরা অল্প সময় নেব, বেশিক্ষণ থাকবো না। ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, দয়া করে একটু আমাদেরকে ঢুকতে দেন। আচ্ছা ঠিক আছে, তাইলে যান। দারোয়ান ভাই, আপনিও চলেন না আমাদের সাথে। আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। চলেন না ভাই, একটু চলেন না ভাই। আচ্ছা চলেন। ওরা দারোয়ানকে সাথে নিয়ে ভেতরে ঢুকলো এবং বিস্মিত হলো। দোকানের ছবিটার মতো হুবহু একটা ছবি দেওয়ালে টানানো দেখে। এই ছবিটাই কাল জমিদার বাবা একটা ছবি আঁকতে বলছিল, বেড়ার 2টা ছবি আঁকা দান মারছিল ভাবলো, তাতে উনি রাইগা গিয়া বেড়ারে মাইরা ফালাইলো।
আর নিজেও 3 দিনের মধ্যে ভয় রোগে মইরা গেছে। এরপর এই বাড়ি থেকে সকলে ভাগছে। সন্ধ্যা হয়ে এসেছে, সবারই গা ছমছম করতে লাগলো। দারোয়ান আলোর ব্যবস্থা করতে গেল। হঠাৎ বিকট জোরে সদর দরজা বন্ধ হয়ে গেল। ওরে বাবা গো, মা গো! তোরা আমাকে মাটির নিচ থেকে তুলে ভালো করে কবর দে, আমার আত্মা কষ্ট পাচ্ছে। দারোয়ান হারিকেন আনতেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। প্রতিদিন এমনে কান্দে ওই আত্মা, কিন্তু ওরে তোলনের ব্যবস্থা করে না। তুমি কি করো তাহলে? আমি একা কি করবো? ওই জঙ্গলের মধ্যে কোনখানে ওনারে পুইতা রাখা হয়েছে আমি খুঁজাও পাই না। আমি জানি সকালে ওইখানে আমরা যামুনে। এখন সকলে আমার বাড়িতে চলেন। সকালে আরো কিছু লোক নিয়ে ঘন জঙ্গলের মধ্যে ঢুকলো লোকমান সাহেব। বহু খোঁজাখুঁজির পর জায়গাটা পাওয়া গেল। ছোট কর্তা আমার কইছিল সবচেয়ে বড় একটা সুন্দরী গাছের নিচে ওরে পুইতা রাখছে। এইটাই সেই গাছ। খোঁড়া শুরু হলো গাছের নিচের মাটি, আর তখন সা সা করে বাতাস বইতে লাগলো। সবাই দোয়া পড়া শুরু করলো। খানিকক্ষণ খোঁড়ার পর একটা কঙ্কাল পাওয়া গেল। সকলে ভয় পেয়ে গেল। তারপর কঙ্কালটাকে উঠিয়ে জমিদার বাড়িতে নিয়ে গেল। স্থানীয় ইমাম সাহেবকে ডেকে দাফন সম্পন্ন করা হলো। দোয়া পড়ল সকলে মিলে, আর ওই বাড়ির সামনেই আবার কবর দিল কঙ্কালটাকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ওই দিন থেকে দারোয়ানকে আর পাওয়া গেল না। দারোয়ান যে কোথায় অদৃশ্য হলো কে জানে। লোকমান সাহেব রায়াকে নিয়ে ঢাকায় ফিরে এলেন, কিন্তু মন থেকে মুছতে পারলেন না এই ঘটনা। রূপনগরের রাজা বিক্রম সেন যেমন সুদর্শন তেমন প্রভাবশালী। রাজ্যের সবাই রাজাকে জমের মতো ভয় করে, শুধু রাজার ছোট রানী রাজাকে একটুও মান্য করে না। কথায় কথায় উপহাস করে। একদিন যখন রাজা ছোট রানীর মহলে এলেন, দেখলেন আলতা দাসী ওর পায়ে আলতা পরাচ্ছে। মানে রাজামশাই আসছে। রানী সাহেবা, আমি তাহলে বিদায় নিই। আলতা দেওয়া শেষ করে তবেই যাবি, রাজা বসবেন ততক্ষণ। রাজা বহু কষ্টে নিজেকে সংযত রাখলেন। রানী সাহেবা, তাহলে আমি এখন আসি। যখন তখন অন্দরমহলে খবর না দিয়ে আসা কি রাজার মানায়? মানে এটা আমার বানানো মহল, যখন ইচ্ছা আসবো আমি। তা কেমন করে হয় রাজা মশাই? এটা তো এখন আমার মহল, আপনি এমন হুটহাট আসতে পারবেন না। অনেক হয়েছে, অনেকবার বেড়েছে তোমার। কিসের এত দেমাগ তোমার? যে রাজার কোনো সন্তান নেই, যাকে রাজ্যের সবাই আটকুড়ো ডাকে, তার তো এত মেজাজ থাকা উচিত নয়। বড় দিদিকে বাজা বলবেন, কিন্তু আপনি যে আসলে আটকুড়ো তা তো স্বীকার করবেন না। রাজা অপমানিত হয়ে ছোট রানীর ঘর থেকে বের হয়ে আসলেন। রাগে উত্তেজনায় সেই রাতে ওনার ঘুম এলো না দু চোখে। রাজদরবারে সবাই তো এসেছে, বড় রানীও এসেছে, ছোট রানী কোথায়? রাজামশাই, ছোট রানী বার্তা পাঠিয়েছেন দাসীকে নিয়ে। তার আজকে অনেক শরীর খারাপ, তিনি আজকে রাজদরবারে আসতে পারবেন না। রাজা এতই রেগে আছেন, কেউ কোনো কথাই বলতে পারছে না। মন্ত্রী সাহস করে বললেন, রাজামশাই, খাজনা আদায় শুরু করব? হ্যাঁ, করুন। বেশ কয়েকজন প্রজাকে খাজনা বাকি পড়ায় কয়েদ করে রাখা হলো। এতে প্রজারা বিদ্রোহ শুরু করলো।
বড় রানী খুব মন খারাপ করলো। রাজামশাই, মানে কিভাবে যে বলি, এতগুলো মানুষকে আটকে রেখে ওদের অভিশাপ না করিয়ে বরং ওদের কয়েক মাস সময় দিন, ওরা এর মধ্যে খাজনা শোধ করবে। না, কিছুতেই না। ওদের অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। রাজামশাই, এই যে আমার সমস্ত গহনা, এতে এত হীরা মণি সোনা মুক্তার গহনা আছে যা ওই প্রজাদের সব খাজনা শোধ হয়েও আরও উদ্ধৃত থাকবে। এগুলো আপনি গ্রহণ করুন আর ওদের ছেড়ে দিন। প্রজাদের দুঃখ আমি দেখতে পারি না রাজামশাই। রাজামশাই আমাকে তলব করেছেন? মন্ত্রীমশাই, আমি আপনাকে ডেকেছি একটা কথা বলার জন্য। আমরা যাদেরকে কয়েদ করে রেখেছি ওদেরকে আপনি ছেড়ে দিন, আর ওদেরকে 1 মাস সময় দিন এই খাজনা পরিশোধ করার জন্য। বড় রানী অর্থমন্ত্রীর সহায়তায় সকল খাজনা বাকি পড়া প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করতে লাগলেন। আচ্ছা, দেখাচ্ছি মজা। ধন্য ধন্য বড় রানীমা, ধন্য। ধন্য। আপনি আমাদের রাজমাতা। প্রজাদের খুশি আমাদের খুশি। রাজামশাই গর্ব অনুভব করলেন এবং সন্তান না হওয়ার দুঃখ ভুলে সকলকে আপন করে নিলেন। আচ্ছা, এসব নাটক বন্ধ করুন। বড় রানী একটা ডাইনি, ওনাকে বিয়ে করেই রাজা আটকুড়ো হয়েছে, রাজ্যের উন্নতি বিনাশ হয়েছে। না না, এটা হতেই পারে না, এটা অসম্ভব। রানী এরকম হতেই পারে একদমই এটা না। সম্ভব না। না না, হতেই পারে না। এটা কখনোই না। হ্যাঁ, হতে পারে। তুমি যা বলছো তা মিথ্যা হলে তোমার গর্দান যাবে এই রাজসভাতেই। দাসী, দাসী, এনারা বিখ্যাত জ্যোতিষী, কৈলাসপুর থেকে এসেছেন। এনারা আমার রাজ্যে কবে আসলেন, আর ছোট রানী কেমন করে এনাদের খবর পেলেন? দাসী মঞ্জুরা, রাজামশাই, আমি ওনাদের সেদিন নদীর ঘাটে বসে থাকতে দেখছি। তারপর রানীমাকে খবর দেই, ওনারা নাকি স্বপ্নে দেখছেন এই রাজ্যে ডাইনি আছে, এই রাজ্যের ক্ষতি করতে চায়। বড় রানী এতক্ষণ চুপচাপ ছিলেন, কিন্তু এত অপমান উনি সহ্য না করতে পেরে বললেন, আমি তো জানি ছোট রানীই ডাইনি, তাই তো তার এত সাহস রাজসভায় বসে রাজার মুখের উপর কথা বলে। আর তাকে বিয়ে করার ঘটনাও তো সবার জানা। রাজামশাই সেবার শিকারে গেলেন, 2 দিন উনি পাহাড়ের গুহায় বন্দি ছিলেন। তখন কে বা কারা ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আর ছোট রানীকে বিয়ে করতে বাধ্য করে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। হ্যাঁ, আমিও জানি, আমিও জানি, একদম ঠিক আছে। ঠিক, একদম সঠিক। রাজজ্যোতিষী কোথায়? রাজজ্যোতিষীকে এক্ষুনি ডাকো। রাজজ্যোতিষী উপস্থিত হলে দুটো ভাগে ভাগ হয়ে গেল সবাই। কিছু দুষ্ট লোক ছোট রানীর পক্ষ নিল, আর বেশিরভাগ সবাই বড় রানীর পক্ষে জয় হোক বড় রানীর জয় হোক স্লোগান দিতে লাগলো। বড় রানীর জয় হোক, বড় রানীর জয় হোক। জ্যোতিষীদের মধ্যে গণনা শুরু হলো। প্রায় 1 ঘন্টা গণনার পর রাজজ্যোতিষী একটি আয়নার মধ্যে ছোট রানীর আসল চেহারা দেখতে পেলেন। কুহু পাহাড়ের ডাইনি হলো এই ছোট রানী। রাজাকে গুহায় বন্দি করে
বিয়ে করতে বাধ্য করে এবং ছোট রানীর বেশ ধারণ করে। তারপর এই রাজ্যে প্রবেশ করে। আর এই 1 বছরে রাজ্যের 100 ঘোড়া ও 100 ভেড়াকে খেয়ে ফেলেছে এই ডাইনি রানী। আর এই জন্য প্রজারা আর্থিক কষ্টে ভুগছে। রানী এবং এদের সবাইকে বন্দি করো। কিভাবে এ রাজ্যে এলি তোরা? হুজুর, ছোট রানীর দেশের লোক আমরা। ওনার দাসী আমাদের সোনার মোহর দিয়ে ভাড়া করে এনেছে। আমাদের কোনো দোষ নেই। হুজুর, আমাদের দয়া করে মাফ করে দেন। আমরা কোনো অন্যায় করিনি হুজুর। মিথ্যা, সব মিথ্যা, সব বড় রানী ষড়যন্ত্র। রাজার নির্দেশে সাথে সাথে তাকে গর্দান দেওয়ার সিদ্ধান্ত হলো। রাজ জ্যোতিষীকে অনেক উপহার দেওয়া হলো আর ভুয়া জ্যোতিষীদের বন্দি করা হলো। রাজা রানী প্রজাদের আপন করে নিজেদের সন্তানের মতো ভাবতে লাগলেন আর সন্তান না হওয়ার কষ্ট ভুলে থাকলেন। রূপনগর সুখে শান্তিতে ভরে গেল। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।